নমস্কার শ্রোতা বন্ধুরা, ফ্যান ফিকশন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি উপস্থিত হয়েছি লেখিকা অদ্বিতীয়া সেনের লেখা কার ছায়া গল্প নিয়ে। আপনারা আগের জন্ম, পরের জন্ম অথবা জাতিস্বরে বিশ্বাস করেন কি? যদিও এই গল্পটা সম্পূর্ণ কাল্পনিক। এই গল্পটা দুই বোনকে ঘিরে, রিমলি এবং ঝিমলি দুই বোন, এবং ঝিমলি রিমলির চেয়ে 2 বছরের ছোট। ওরা একই কলেজেই পড়ে। ঝিমলি ছোট হলেও ওর বেশ ভালোই বন্ধুত্ব রিমলির দুই বন্ধু অর্ক এবং সায়নের সাথে। পরীক্ষা শেষে ওদের ছুটি শুরু হয়, তাই ছুটিটা উপভোগ করতে ওরা ঠিক করে যে উত্তরবঙ্গের লেপচুঙে অর্কদের একটা বাগান বাড়ি আছে, সেখানেই ঘুরতে যাবে। আর এই বাড়িটা ওখানের মানুষদের কাছে ভুতুড়ে বাড়ি নামেই পরিচিত। এবার ওরা ওদের পরিকল্পনা অনুযায়ী সেই বাড়িতে ঘুরতে যায়। সেখানে ঘুরতে যাওয়ার পর ঝিমলির সাথে বিভিন্ন রকমের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, আর সে কিছু নির্মম সত্যের মুখোমুখি হয়। এবার সেই সত্যটি কি, আর ওখানে গিয়ে কি বা এমন ঘটে যার পর নাকি ঝিমলির জীবনটাই একেবারে পাল্টে যায়? জানতে হলে অবশ্যই শুনতে হবে লেখিকা অদ্বিতীয়া সেনের কলমে কার ছায়া। ঝিমলি ও রিমলি দুই বোন। তাদের মা বাবা যথেষ্ট স্বাধীনতা দিয়েই দুই মেয়েকে বড় করে তুলেছেন। কোনো কিছুর অভাব কোনোদিন বুঝতে দেননি তাদের। তাদের বাবা একজন সফল ব্যবসায়ী এবং মা গৃহবধূ। দুই বোনের ভালোবাসা দেখে মা বাবা নিশ্চিত হন যে তাদের পর আর ব্যবসা নিয়ে চিন্তা রইল না। দুই বোন মিলে মিশে সেই ব্যবসা চালিয়ে নিয়ে যেতে পারবে। ঝিমলি রিমলির থেকে 2 বছরের ছোট হলেও কলেজে উঠে রিমলির বন্ধুদের দলেই যোগ দিল। রিমলির দলে আগে থেকেই 3 জন ছিল, সে নিজে, অর্ক এবং সায়ন। এবার ঝিমলি যোগ দেওয়ায় সেই সংখ্যা 4-এ গিয়ে দাঁড়ালো। 4 জনে কলেজের সময়টুকু বাদ দিয়ে প্রায় সময় একসাথেই থাকে। কলেজে বিষয় আলাদা আলাদা হওয়ার জন্য একসাথে ক্লাসের সময় থাকতে পারে না। যাই হোক, এইভাবে দেখতে দেখতে দিন কাটতে লাগলো। রিমলি, অর্ক এবং সায়নদের কলেজের ফাইনাল পরীক্ষা এবং ঝিমলির ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হয়ে গেল। একদিন ঝিমলি এবং রিমলির বাড়িতে 4 বন্ধু মিলে দেখা করে। পরীক্ষা শেষ হতে কিছু সময় আছে, সেটা কাজে লাগাতে হবে। তো কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবার জন্যই তাদের এই মিটিং। যদিও এই নামেই ঝিমলির বাবা তাদের দেখা করাকে সম্বোধন করেন হাসতে হাসতে। যাই হোক, মায়ের বানানো কফি পকোড়া খেতে খেতে তাদের গল্প জমে ওঠে। এক একজন এক এক জায়গার কথা বলে, কোনোটাই সর্বসম্মতিক্রমে গ্রাহ্য হয় না। শেষে অর্ক সবাইকে থামিয়ে দিয়ে বলে ওঠে, ভাই লোক, আমার আরজি শোনা হোক এবার। আমার দাদুর একটা বাড়ি আছে, বাগান বাড়ি বলতে পারিস, উত্তরবঙ্গের একটা গ্রামে। অনেকদিন ধরে পড়ে আছে, একজন মালি দেখাশোনা করে শুধু, তাও সে রাতে থাকে না। বলিস তো ওখানে যেতে পারি আমরা সবাই মিলে। শুনেই রিমলি বলে ওঠে, মানে তোদের ভাঙা বাড়ি দেখতে এত দূর থেকে ঠেঙিয়ে যাব? মাথা খারাপ নাকি? অর্ক আবার পরিস্থিতি সামাল দিতে বলে ওঠে, ভাই পুরোটা তো শোন। আরে রাতে মালি থাকে না কেন জানিস? থাকে না ভূতের ভয়ে। এবার বল। এরপরেই সায়নের কান ফাটানো চিৎকার শোনা যায়, জিও ভাই নে একটা পকোড়া বেশি খা। এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। অর্ক তার বাড়িতে বলে ব্যবস্থা সব পাকা করে ফেলে, আর বাকি 3 জন তাদের বাড়ি থেকে অনুমতি আদায় করে, অবশ্যই ভূতের কথাটা বাদ দিয়ে। দেখতে দেখতে যাবার দিনও এসে গেল। সবার মা বাবারাই তারা 4 জনে যাতে সাবধানে থাকে তার কথা বারবার করে বলে দিলেন। আসলে তারা এতদিন কাছাকাছির মধ্যেই ঘুরতে গেছে,
এতটা দূরে আগে কখনো যায়নি। নির্বিঘ্নে তারা যাত্রা শুরু করলো অর্কর নিজের গাড়িতে। পালা করে 4 জনে ড্রাইভ করবে এই কথা হলো। মাঝে থেমে তারা এক জায়গায় থেকে লাঞ্চও করে নিল, আর সঙ্গে কিছু খাবার নিয়ে নিল যদি আবার খিদে পায়। এটা যদিও সায়নের মস্তিষ্ক প্রসূত, এর জন্যই কিছুক্ষণ সবাই তার লেকপুলো করল। যাই হোক, হাসি মজার মধ্যে দিয়ে তারা অর্কর দাদুর বাড়িতে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে তারা দেখল সাহেবদের সময়কার এক কুঠি বাড়ি। তাদের দেখেই মালি দৌড়ে এলো তাদের জিনিসপত্র ভিতরে নিয়ে যাওয়ার জন্য। একটি অল্প বয়সী ছেলেও তাদের নজরে এলো। মালি পরিচয় করালেন নিজের ছেলে বলে। ওর নাম অংশু। তোমাদের বাজার দোকান যাবার দরকার নেই, ওকে বলবে সব করে দেবে। তবে দাদা বাবু দিদিমণিরা, আমরা কিন্তু রাতে কেউ থাকবো না। ওই 4টার মধ্যে বলে দেবে, তোমাদের রাতের খাবার গুছিয়ে দিয়ে চলে যাবো কোন। আচ্ছা হারান কাকা, তুমি যে এত ভয় পাচ্ছ, আদৌ কাউকে দেখেছো কোনোদিন? অর্ক প্রশ্ন ছুড়ে দেয়। হারান বলে ওঠে, রাম রাম দাদা বাবু, সব কি জিজ্ঞাসা করছো দেখো তো। সূর্যের তেজ কমে আসতেছে, এই সময় আবার তিনাদের কথা কেন বাবু? চলো দেখি সবাই হাত মুখ ধুয়ে নাও, তোমাদের খেতে দিয়ে চলে যাব। আমার রাতের খাবার তৈরি আছে, তোমরা শুধু একটু গরম করে নিও ওখান কষ্ট করে। এবার চলো দেখি, ভেতরে চলো সবাই। আচ্ছা হারান কাকা, কি মেনু এখন? সায়ন প্রশ্ন ছুড়ে দেয়। বেশি কিছু করতে পারিনি দাদা বাবু, জল খাবারের জন্য লুচি, আলুর দম আর ক্ষীর করেছি, আর রাতের জন্য মুরগির ঝোল ভাত। আজ একটু কষ্ট করে খেয়ে নাও, কাল অনেক কিছু করে খাওয়াবো। আসলে আজ টাটকা বাজার আনতে আনতে দেরি হয়ে গেল, তাই আর সময় পাইনি গো। সঙ্গে সঙ্গে অর্ক বলে উঠল, পেটুকরাম। এরপর সবাই নিজের নিজের ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে নিল। বিশাল বড় ডাইনিং এ আসতেই খাবার হাজির। খাওয়া শুরু হওয়ার একটু পরই হারান এবং অংশু বিদায় নিয়ে নিজেদের বাড়ি চলে গেল। এদিকে 4 মূর্তি নিজেদের মতো ঘরে চলে গেল বিশ্রাম নিতে। এরপর অর্কর ডাকে সবার ঘুম ভাঙল। ঘুম ভেঙে দেখলো প্রায় 10টা বাজতে চলেছে। তাড়াতাড়ি উঠে যে যার হাত মুখ ধুয়ে খেয়ে নিল। খাবারগুলো যদিও অর্ক আগেই গরম করে নিয়েছিল। এই বাড়িতে কেউ না থাকলেও অর্কর বাবা প্রয়োজনীয় আধুনিক সব ব্যবস্থাই করে রেখেছেন, ফলে জল থেকে শুরু করে বিজলি বাতি কোনো কিছুরই অসুবিধে নেই। ঘরে এসে শুয়ে পড়বার পর সবাই পরিশ্রমে ঘুমিয়ে পড়ল। বেশ অনেক রাতে ঝিমলি হঠাৎ করে জেগে গেল। বাড়ির অভ্যেস মতো একলা শুয়েছিল, নয়তো বাকিরা ভীতু বলবে যে। হঠাৎ করে মনে হলো তার মাথায় কেউ হাত বুলাচ্ছে, ঠান্ডা হাত। তাতেই সে জেগে গেল। জেগে গিয়েও মনে হলো ঘরে কেউ আছে। এই মাত্র ছিল, তার চোখ পড়বার আগের মুহূর্তেই যেন সরে গেল। অন্য কেউ হলে এতক্ষণে ভয় পেয়ে চিৎকার করত, কিন্তু ঝিমলি বরাবরই সাহসী, তাই সে ভয় পেল না। শুধু একটা কেমন খচখচ করতে লাগলো মনের ভিতর, আর কি যেন একটা মনে পরি করেও পড়ছে না মনে। ঝিমলি ঠিক করলো কাল সকালেই হারানের সঙ্গে কথা বলবে। বাকি রাত আর না ঘুমিয়ে গল্পের বই পড়েই কাটিয়ে দিল ঝিমলি। পরদিন ভোর ভোর নিজের ঘর থেকে ঝিমলি বেরোলো। বাইরে বেরিয়ে সুন্দর পরিবেশে তার মন ভালো হয়ে গেল। বাড়ি সংলগ্ন বাগানে ঝিমলি ঘুরতে গেল একা একাই, কারণ বাকি 3 জনের ঘুম তখনও ভাঙেনি। ঝিমলির গত রাতের সেই কি একটা মনে পরি ভাব আবার ফিরে এলো। আস্তে আস্তে কিছু একটা জিনিস কিছুতেই মনে পড়ছে না। এই যে কি অস্বস্তি, যার হয় সেই বোঝে। এরকম ভাবে কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পর বাড়িতে ঝিমলি আবার ফিরে গেল। ফিরে আসার পথে হারান ও অংশুর সঙ্গে দেখা হলো।
ডুপ্লিকেট চাবি একটা হারানের কাছেই থাকে সব সময়। দুজনেই ঝিমলিকে এত সকালে বাগানের দিক থেকে আসতে দেখে অবাক হয়ে গেল। হারানই প্রথম কথা বলল। দিদিমণি, তুমি এত সকালে বাগানে গিয়েছিলে? হ্যাঁ হারান কাকা, রাতে ঘুম হয়নি। আসলে এসে অনেকক্ষণ ঘুমিয়েছি তো, তাই ভোর হয়েছে। আর চারিদিকের পরিবেশ এত সুন্দর, এরম তো কলকাতাতে ভাবতেও পারি না। তাই আর লোভ সামলাতে পারলাম না, একটু বাগানের দিকটা ঘুরে বেড়াতে গেছিলাম। কোনো কিছু ভুল করেছি নাকি? মা, চেয়েছি, ভুল করবে কেন? আসলে নতুন জায়গা তো, তাই বলছিলাম আর কি। আমার তোমার সঙ্গে কিছু কথা আছে কাকা। আমার সাথে আবার কি কথা গো দিদিমণি? এই বাড়ি নিয়ে আমার খুব জানতে ইচ্ছে করছে। প্লিজ বলো না, ভূতের বাড়ি বলে কেন এই বাড়িকে? বলো না প্লিজ, প্লিজ। সকাল সকাল এসব কেন জিজ্ঞাসা করছো দিদিমণি? থাক না, আমি বরং যাই, মেলা কাজ পড়ে আছে আমার। না, থাকবে না, তুমি আগে বলো। এরকম ভাবে কিছুক্ষণ জেদাজেদির পর ঝিমলির জেদের কাছে শেষে হার মানল হারান। বেশ, শোনো তবে। এই বাড়িটা একজন ইংরেজ সাহেবের ছিল। সাহেব ছোট বয়স থেকেই এখানে এসে থাকতেন। কাছে পিঠে সব গরিব মানুষদের বাস। তাদের উনি সাহায্য করতেন। ছোট বাচ্চাদের বিনে পয়সায় পড়াশোনা শেখাতেন। হঠাৎ একদিন রাতে সাহেব পাশের জঙ্গলে গিয়েছিলেন। তখন চারপাশে অনেক জঙ্গল ছিল। তাতে সাহেবকে নাকি কোন এক চিতাবাঘ আক্রমণ করে। উনি বেশ জখম হয়েছিলেন, এমনকি ডান হাতের বুড়ো আঙুলও কেটে নেয় সেই বাঘে। এছাড়াও বেশ কিছু জখম ছিল। এলাকার সবাই ওনাকে ভালোবাসত। তারাই সেবা করে ডাক্তার ডাকে। তারপর ওনার বাড়িতেও খবর যায়। বাড়ি থেকে বাবা মা ছুটে আসেন। একটু সুস্থ হলে পর ওনারা সাথে করে সাহেবকে শহরে নিয়ে যান। তারপর বেশ অনেকগুলো দিন পরে সাহেব ফেরেন মেম সাহেবকে নিয়ে, একদম বিয়ে সেরে। কিন্তু এরপর থেকেই সাহেবের ব্যবহার অন্যরকম হয়ে যায়। কাউকেই সহ্য করতে পারতেন না। বাড়ির চাকরদেরকে কথায় কথায় চাবুক মারা শুরু করেন। আশেপাশের লোকদের উপরও জুলুম করতেন। মেম সাহেবও হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়েন। শেষে একদিন ছাদ থেকে পড়ে মারা যান। নিজেই পড়ে যান না ফেলে দেওয়া হয় কেউ জানে না। এরপর সাহেবের অত্যাচার আরো বেড়ে যায়। শেষে একদিন উনি এই জায়গা ছেড়েই চলে যান। তবে লোকে বলে উনি নাকি মারা যাওয়ার পর এখানেই ফিরে আসেন, এখানেই ঘুরে বেড়ান, কারণ মেম সাহেবের কবরের পাশে গোরস্থান আছে। এই হলো কাহিনী। ওনার ভয়ে রাতে এখানে কেউ আসে না, আমরাও থাকি না। যাই যাই গিয়ে অনেক গল্প হলো, এবার কাজে লাগি। তুমিও এসো দিদিমণি, তোমাকে চা দিই। এই ভালো কথা, চা খাবে না কফি? চাই দাও, আমি ওদের ডেকে তুলি। আচ্ছা। এই বলে হারান এবং অংশু নিজের কাজে চলে গেল, আর ঝিমলি বাকিদের ডাকতে গেল। ঝিমলির ডাকে সবার ঘুম ভাঙল। সবাই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে হারানের বানানো প্রাতরাশ খেয়ে নিল। এরপর অংশু তাদের নিয়ে আশেপাশে চা বাগান দেখাতে নিয়ে গেল। লাভচুং জায়গাটা যে কোনো প্রকৃতিপ্রেমীর কাছেই স্বর্গ মনে হবে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দূরে দেখা যায় হিমালয়। এই সবুজ শহরাঞ্চলে যে সবুজ দেখা যায় তেমন না, বরং আরো অনেক গাঢ়, অনেক সজীব। বোধহয় পরিবেশে দূষণ কম থাকাই এর কারণ। যাই হোক, ওরা চারদিকে অনেক জায়গায় ঘুরল, তার মধ্যে বেশিরভাগই নাম না জানা, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ফটো সেশন চলতেই থাকলো। এইসব করতে করতে বিকেল গড়িয়ে গেল। যেহেতু ভারী প্রাতরাশ করেই সবাই বেরিয়েছিল, তাই দুপুরে আর কেউ ফিরতে চাইল না বাড়িতে। অংশুকেও ওরা ওদের সাথে বসিয়ে জোর করে খাইয়ে এনেছে।
যেখানে অংশু এবং হারানের অনেক আপত্তি ছিল, কিন্তু সেই আপত্তি উপেক্ষা করেও ওরা খাইয়ে এনেছে। বিকেল হয়ে গেছে দেখে অংশুই তাড়া লাগায় ফেরবার জন্য। ফিরে এরপর ওই ভূত বাংলো থেকে বাড়িও তো যেতে হবে নাকি। তাকে তার বাবা পই পই করে বলে দিয়েছে সাঁঝের আগে ওই বাড়ি থেকে নিজেদের বাড়ি চলে যাওয়ার জন্য। ওই বাড়িতে বাবা বসে থাকবে তার ফেরবার অপেক্ষায়। তাছাড়া দাদাবাবু দিদিমণিরা নতুন, তারা জায়গাও তো চেনে না, তাদেরও তো বাড়ি পৌঁছে দিতে হবে। এইসব ভেবে অংশু সবাইকে তাড়া লাগায়। বাকিরাও বাড়ি ফিরতে রাজি হয়ে যায়। আসলে সহজ সরল ছেলেটাকে ওরা কষ্ট দিতে চায় না। থাকুক না, নিজের বিশ্বাস নিয়ে কি দরকার ওদের সরল বিশ্বাস ভাঙার। বাড়ি ফিরে অংশু ও হারান সেই দিনের মতো বিদায় নেয়। যাবার আগে বলে যায় কোনোভাবেই যেন ওরা কেউ রাতে বাইরে না বেরোয়। ওরা আজ কিছুক্ষণ গল্প গুজব করে তাড়াতাড়ি শুয়ে পড়তে চায়। কাল সকালে সূর্যোদয় দেখবে, এই প্ল্যান হয়। মাঝরাতে আজও একটা অস্বস্তিতে ঘুম ভাঙল ঝিমলির। জল খেয়ে শুয়ে না পড়ে আজও গল্পের বই নিয়ে বসে। বেশ ঘণ্টাখানেক কেটে গেছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় প্রায় রাত 3:30। এক মিষ্টি বাঁশির সুর ঝিমলি শুনতে পেল। অদ্ভুত মিষ্টি একটা সুর, সাথে যেন করুণ আকুতি মিশে আছে। কেউ যেন তার প্রিয়জনের জন্য বাজাচ্ছে, মন প্রাণ উজাড় করে তাকে ডাকছে। ঝিমলির কি যে হলো, সে ভুলে গেল হারানের বলা কথাগুলো। রাতে যেন বাড়ির বাইরে কেউ না যায়। সন্তর্পণের চাবি খুলে হাতে একটা টর্চ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো ঝিমলি। এখন তারও অবস্থা বৃন্দাবনের গোপিনীদের মতো। তারাও যেমন শ্রীকৃষ্ণের বাঁশি শুনে স্থির থাকতে পারতেন না, তেমনি ঝিমলিও সেই সুর লক্ষ্য করে এগিয়ে চলল। ভুলে গেল পারিপার্শ্বিক অবস্থা, ভুলে গেল অজানা জায়গার বিপদ। ভূতের কথা নয়, অচেনা একটা জায়গায় রাতে কত রকম বিপদ হয়, সেসব তুচ্ছ করে ঝিমলি ওই সুর লক্ষ্য করে এগিয়ে চলল। বাগানের শেষ প্রান্ত ছাড়িয়ে আরো বেশ কিছুটা এগিয়ে একটা বড় পাথরের উপর একজন কাউকে বসে থাকতে দেখল। সে তার দিকে পিছন ফিরে বসে আছে, হাতে তার বাঁশি। তাতে এক মনে সে সুর তুলে চলেছে, কোনো দিকে তার খেয়াল নেই। মন্ত্রমুগ্ধের মতো ঝিমলি ওইখানেই দাঁড়িয়ে রইল আর এক মনে বাঁশি শুনতে লাগলো। সময় যেন ওখানেই থেমে গেল। বিশ্ব চরাচরে আর কেউ নেই, শুধু একজন শিল্পী এবং তার শ্রোতা। এভাবে কতক্ষণ কেটেছে তার কোনো হিসেব নেই। চারদিকের অন্ধকার বেশ হালকা হয়ে এসেছে, ভোর হতে বেশি আর বাকি নেই। এমন সময় শিল্পী তার বাঁশি থামিয়ে উঠে দাঁড়ালেন। তারপর চলে যাওয়ার জন্য পিছন ঘুরতেই তার একমাত্র শ্রোতার মুখোমুখি হলেন। ঝিমলি অবাক হয়ে দেখল সামনের মানুষটিকে। এতক্ষণে অন্ধকার বেশি থাকায় তার নজরে পড়েনি। সামনের মানুষটি ভারতীয় নন, বিদেশি। বয়স আনুমানিক ওই 25-26 হবে। পরনে সাহেবী পোশাক, টকটকে ফর্সা গাত্রবর্ণ, সুঠাম লম্বা চেহারা, এক মাথা কালো কোঁকড়ানো চুল। এমন জায়গায় বিদেশি দেখে ঝিমলি অবাক হয়ে গেল প্রথমে। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে সামনের মানুষটিকে সম্ভাষণ করতে গেল, সাথে লুকিয়ে তার বাঁশি শোনার জন্য ক্ষমাও চাইতে গেল। কিন্তু তার কিছু বলার আগেই তাকে অবাক করে মানুষটি বলে উঠল, নমস্কার, আমি রায়ান। সুস্পষ্ট উচ্চারণে বলা কথাগুলো ঝিমলির কানে যেন সুধা বর্ষণ করল। সে কলকাতা শহরে বড় হওয়া আধুনিকা। হঠাৎ করে নিজের আচরণে নিজেই স্তম্ভিত হয়ে গেল। একেই কি পূর্বরাগ বলে? জানা নেই, শোনা নেই, প্রায়ান্ধকার জায়গায় শুধুমাত্র বাঁশির সুর শুনে সে কি প্রেমে পড়ে গেল? কিন্তু এই সুর এত চেনা কেন লাগে? যেন যুগ যুগ ধরে এই সুর সে শুনে আসছে। ধুর, আগে উত্তর তো দিই,
নয়তো কি ভাবছেন উনি, এই ভেবে ঝিমলি বলল, নমস্কার, আমি ঝিম। সরি, ঝিম বলে থামলেন কেন? আসলে ওটা আমার নিক নেম। তো সেটাই চলুক না। নমস্কার, আমি ঝিমলি। উত্তরে একটা মিষ্টি হাসিও এলো। ঝিমলি আবার বলতে শুরু করলো, সরি, আমি আপনার পারমিশন না নিয়েই। ইটস ওকে, কেউ শুনলে আমার ভালোই লাগে। তাছাড়া আপনার মতো মনোযোগী শ্রোতা হলে তো কথাই নেই। এই সামান্য কথায় ঝিমলি যেন লজ্জা পেয়ে গেল। সেটা ঢাকা দিতে তাড়াতাড়ি অন্য কথায় চলে গেল। আচ্ছা, আপনি এত ভালো বাংলা কি করে বলছেন? আমি তো বাঙালি। হ্যাঁ, জাতিগতভাবে ব্রিটিশ জিন আছে, কিন্তু আমার জন্ম বাংলাতেই। আর আমার মা জন্ম এবং জাতিগত দুভাবেই বাঙালি, তাই বাংলা আমার মাতৃভাষা। মায়ের ভাষা জানবো না? আপনি এখানে কি বেড়াতে এসেছেন নাকি কোনো কাজে? না, বেড়াতে নয়, কাজে এসেছি। আর আপনি? এইভাবেই টুকিটাকি কথা বলতে বলতে কখন যে তারা বাগানের মধ্যে দিয়ে বাড়ির কাছে পৌঁছে গেছে ঝিমলি খেয়ালই করেনি। রায়ান হাসি মুখে বিদায় জানিয়ে চলে গেল যখন, তখনও ভোর হয়নি। যদিও কথা ছিল সবাই মিলে সূর্যোদয় দেখতে যাবে, তবুও আনমনে ঝিমলি কাউকে না ডেকে ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল এবং অকাতরে ঘুমিয়ে পড়ল। ঝিমলির ঘুম যখন ভাঙল তখন বেশ বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে খাবার জায়গায় এসে দেখল বাকি তিনজন বসে খাচ্ছে। কি রে দিদিয়া, তুইও আমাকে ছাড়া শুরু করে দিলি? আরে তুই উঠলি? তোকে ডাকতে ডাকতে তো আমাদের পেটে ইঁদুর ছুঁচো সবাই দৌড়াচ্ছে, তাই খাচ্ছি। তবে চিন্তা করিস না, তোর সাথে আবার খাবো, নয়তো তোর তো মনে কষ্ট হবে, তাই না? এমনি যদিও আমার খাবার আর ইচ্ছা নেই, তবে তোর মনে তো আর কষ্ট দিতে পারি না, তাই আর কি। সায়ন কথাগুলো বলে ওঠে। থাক থাক, আমার কষ্ট হবে না, তুই আর খাস না। ঝিমলি উত্তরে বলে ওঠে। এইভাবেই হাসি মজার মধ্যে দিয়ে ওদের খাবার পর্ব শেষ হলো। আজ সবাই ঘুরতে গেলেও ঝিমলি যায় না শরীর খারাপের দোহাই দিয়ে। কি যেন এক ক্লান্তি তার সারা শরীর জুড়ে। সে মনে মনে ভাবে এটা মনে হয় রাত জাগার ফল। যদিও দিদিয়া তার সাথে থাকবে বলেছিল, কিন্তু সে এক প্রকার ঠেলেই রিমলিকে ঘুরতে পাঠালো। সব কথা ভাগ করে নেবার তার সাথী দিদিকেও আজ সে গতকাল রাতের কথা বলতে পারে না। কি যেন এক অজানা অনুভূতি তাকে আটকে দেয়। দেখতে দেখতে আরো 4টে দিন কেটে যায়। রোজ রাতেই ঝিমলির সাথে রায়ানের দেখা হয়েছে। সকালে রোজই ঝিমলির উঠতে দেরি হয়েছে। এর মধ্যে একদিনই সামনে একটু ঘুরতে গেছিল সবার সাথে, নয়তো তাকে বাড়ি থেকে বাড়ি করা যায়নি। আসলে রায়ানের সাথে দেখা হওয়া, তার বাঁশির সুর, তার কথা বলা সবটাই ঝিমলিকে এতটাই ঘিরে রেখেছে যে ওই সময়টুকু স্মৃতি রোমন্থন করেই সারাদিন তার কেটে যাচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখা। যেটুকু সময় ঝিমলি ঘুমোয় সে স্বপ্ন দেখে যায় আবছা আবছা। এইভাবেই একরকম ঘোরের মধ্যে মাঝের 4টে দিন কেটে গেছে। আজ তাদের সবারই মন খারাপ। আজ সায়নকে বাড়ি চলে যেতে হলো ওর ঠাম্মি হঠাৎ করে অসুস্থ হয়েছেন বলে। সায়ন না থাকলে ওদের সবারই মন খারাপ থাকে। জায়গাটা সায়নই জমিয়ে রাখে যে। যাই হোক, কিছু করবার নেই। আজ সকালে ওরা কেউই বেরোয়নি, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল বলে। তাড়াতাড়ি খেয়ে আজ শুয়েও পড়েছে সবাই। ঝিমলি ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ রিমলির ডাকে ঘুম ভাঙল। তার এখনো ঘুমের রেশ কাটেনি। এই আয়, একটা জিনিস দেখবি আয়, বলে রিমলি তাকে ডেকে ছাদের দিকে নিয়ে চলে। এই এই দিদিয়া, হারান কাকা ছাদে রাতে যেতে না করেছিল, ভুলে গেছিস নাকি? একটা দিকের রেলিং ভাঙা। ওহ, তুই চল তো, তোকে একটা সারপ্রাইজ দেবো, চল শিগগিরই। এই বলে ঝিমলি রিমলিকে এক প্রকার ছাদে টেনে নিয়ে যায়।
ছাদে গিয়ে ঝিমলি দেখে সেখানে অর্ক আগে থেকেই আছে। আয় আয় ঝিমলি আয়। তোরা কি দেখবি, ভূত নাকি? শোন, আমার খুব ঘুম পাচ্ছে, যা বলার জলদি বল। আরে এত জলদির কি আছে, আজই তো যা শুনবার শুনবি, আর আমরা কেউ তোকে বিরক্ত করব না। অর্ক বলে ওঠে, বাবা, এ তো ভূতের মুখে রাম নাম, কি বলবি বল। হাই তুলতে তুলতে ঝিমলি বলে ওঠে, আমরা বিয়ে করছি, মানে আমি আর অর্ক। ঝিমলি প্রথমে হতভম্ব হয়ে যায়, পরক্ষণেই খুব খুশি হয়। আসলে তোকে আগে জানিয়ে দিলাম, কারণ তুই তো তখন থাকবি না। মানে কি সব বলছিস? আমি থাকবো না তো কোথায় যাব হবু জিজু? ঝিমলি পাল্টা অর্ককে বলে ওঠে, তুই থাকবি না মানে তুই বেঁচে থাকবি না, তাই জন্যই তো তোকে এখানে নিয়ে আসা, এই ট্রিপটা প্ল্যান করা। অবশ্য সায়নকে ঘুমের ওষুধ খাওয়াতে হতো, সে নিজেই বিদায় হয়ে সে খরচটা বাঁচিয়ে দিয়েছে। কি সব আবল তাবল বলে যাচ্ছিস? এই দিদিয়া, দেখ না। একদম ঠিকই বলেছে তোর জিজু, তুই আর ফিরবি না এখান থেকে, এখানে আজই মরবি তুই। দিদিয়া কি বলছিস? আমি তোর বোন, তুই এভাবে কেন? এসবের মানে কি? কি দোষ আমার? বোন হলে তো মেনেই নিতাম, কিন্তু বোন নোস, জোর করে বোন হচ্ছিস, তাই আর মানতে পারছি না। শোন, শেষবার সবটা শুনে নে, তুই আমার বোন নোস, তুই আমার মা বাবার দত্তক সন্তান। বলে ওঠে রিমলি। ঝিমলির পায়ের তলা থেকে মাটি সরে যায় যেন। কোনো ক্রমে সে বলে ওঠে, কি বলছিস কি? শোন, যা বলছি একদম ঠিক বলছি। তুই দত্তক সন্তান, কার না কার পাপ তার ঠিক নেই। সে আমার সমান সম্পত্তি পাবে, আর আমি সেটা বসে বসে দেখব? গর্জে ওঠে রিমলি। এই দিদিয়া, শোন না, আমাকে মারিস না, আমার কিচ্ছু চাই না, সব তোরা নে, আমার কিচ্ছু চাই না, শুধু প্রাণে মারিস না। বলে ঝিমলি কাকতি মিনতি করে ওঠে, কিন্তু বরফ গলে না। অর্ক বলে ওঠে, তোকে ছেড়ে দিই আর তুই আমাদের কথা সবাইকে বলে দিস, পাগল ভাবিস নাকি? ওসব হচ্ছে না, মরতে তোকে আজ হবে। এই বলে টেনে হিঁচড়ে ভাঙা রেলিং এর দিকে নিয়ে যেতে চায়। হঠাৎ করে বাতাসের একটা ঠান্ডা ঝলক বয়ে যায়, আর অর্ক কারুর ঠাটিয়ে থাপ্পড়ে ছিটকে পড়ে যায়। ঝিমলি অবাক হয়ে দেখে রায়ান দাঁড়িয়ে আছে, গভীর কালো চোখ দুটো অন্ধকারে যেন জ্বলছে। অর্ক ওদিকে গালে হাত দিয়ে বসেই আছে। সেদিকে তাকিয়ে কিছুটা ভয় পাওয়ার গলায় বলে উঠল রিমলি, এই, তুমি এখানে কি করে এলে? কত টাকা চাই বলো তো? এই মেয়েটা আজ মরবে, চাই করো, বাঁচাতে পারবে না। এমনি ওর মতো নোংরা রক্তের কেউ মরলে কিছু চাই আসে না। উত্তরে খোলা গলায় হেসে উঠল রায়ান। ঝিমলি এখন এইভাবে রায়ানকে দেখে অবাক হওয়ার সাথে সাথে ভয়ও পাচ্ছে। ওরা যদি তার রায়ানেরও ক্ষতি করে, সেই ভয়। এই হাসির শব্দে দূরে অনেকগুলো কুকুর কেঁদে উঠল। এক ঝাঁক রাতচরা পাখি উড়ে গেল। অর্কর আর রিমলির একটু যেন অদ্ভুত লাগলো, শুধু ঝিমলি মনে অনেকটা ভরসা পেল। রিমলি আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই রায়ান বজ্র মুষ্টিতে তার গলা টিপে ধরে মাটি থেকে কিছুটা উপরে শূন্যে তুলে ধরল। এই দৃশ্য দেখে অর্ক রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ল। ঝিমলি ছুটে এসে ছাড়াতে গেল, কিন্তু তার আগেই রায়ান রিমলিকে নিচে ছুঁড়ে ফেলে দিল। ঝিমলি এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল, তাই দেখে তাড়াতাড়ি রায়ান পরম মমতায় তাকে ধরে ফেলে। তারপর ঝিমলিকে পাঁজা কোলা করে তুলে নিচে নিয়ে যায়। শুধু একবার তার মধ্যে অর্কর দিকে তাকিয়ে মুচকি হেসে যায় রায়ান। অর্কর চোখে বোবা দৃষ্টি তখন। নিচে এসে রায়ান ঝিমলিকে বিছানায় শুইয়ে দেয়,
তারপর তার পাশেই বসে থাকে সূর্যের আলো ফোটা অবধি। এর কিছুক্ষণ পরেই হারান এবং অংশু আসে। তারা রিমলিকে মৃত এবং অর্ককে অপ্রকৃতিস্থ অবস্থায় পায়। ঝিমলি তখনও অচৈতন্য। হারান এসে দেখে তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। সকলের বাড়িতে খবর যায়। বাড়ি থেকে সবাই আসার আগেই অবশ্য পুলিশ আসে, এসে নিজেদের নিয়ম মাফিক কাজকর্ম শুরু করে দেয়। রিমলির মা বাবা এক সন্তানকে হারিয়ে অন্যজনকে আঁকড়ে ধরেন। ঝিমলি বেশ কিছুদিন জ্বরে ভোগে, আর জ্বরের ঘোরে স্বপ্ন দেখতে থাকে। এইভাবেই দেখতে দেখতে একটা বছর কেটে যায়। এই এক বছরে রিমলির শোকে তাদের মা বাবা এখনো কাতর। ঝিমলি ওনাদের বলেনি সেদিন ঠিক কি হয়েছিল। কি দরকার আরো কষ্ট দিয়ে? যে যাবার সে তো চলেই গেছে, সে তো আর ফিরবে না। সে সব শান্তির ঊর্ধ্বে চলে গেছে। অর্কর অবস্থার উন্নতি হয়নি। অনেক চিকিৎসার পরেও সে এখনো অপ্রকৃতিস্থ। বর্তমানে অর্কর ঠাঁই তাদের বাড়ির একটি ঘরে। সেখানেই সে থাকে, ঘর থেকে বেরোয় না, নিজের মনে মনে কথা বলে যায়। এই এক বছরে ঝিমলির প্রায় জ্বর এসেছে, আর একটা রাতও যায়নি যেদিন সে স্বপ্ন দেখেনি। প্রতিদিন একই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙেছে। স্বপ্নে সে দুজনকে দেখেছে, রায়ান এবং অন্যজন। একজন অন্যজনকে ছুরি মারছে। এরপরই সব অন্ধকার আর রায়ানের গলা। যদি আমাকে বিশ্বাস হয়, একবার সবটুকু বলার সুযোগ দাও, একটিবার ফিরে এসো। ঝিমলি ঠিক করে নিয়েছে এর একটা বিহিত সে করবেই। সেই জন্যই আজ সে চলে এসেছে সেই অভিশপ্ত বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে জানে সে মুম্বাই বেড়াতে যাচ্ছে, কারণ ওই জায়গায় যাচ্ছে জানলে তাকে কেউ যেতে দিত না। আজ আর অর্কদের বাড়ি থেকে নয়, ঝিমলি নিজে হারানকে ফোন করে জানিয়েছে তার আসার কথা, এবং সে গোপন রাখতে বলেছে। আগেরবারের মতো হারান এবং অংশু সে আসতে ছুটে আসে। শুধু আগেরবারের মতো খুশিটা নেই তাদের মধ্যে। যারা ঝিমলি স্বেচ্ছায় মরতে এসেছে এমন দৃষ্টি তাদের দুজনেরই চোখে। বিকেল হবার সময় বারবার হারান ঝিমলিকে বলে যায় ফিরে যেতে, নয়তো তাদের সাথে তাদের বাড়ি যেতে অনুরোধ করে। ঝিমলি তাদের অনুরোধ সবিনয় প্রত্যাখ্যান করে। ক্রমে রাত বাড়তে থাকে। আজ আর বাঁশির সুর নয়, রায়ান নিজেই উপস্থিত হয় ঝিমলির সামনে। ঝিমলি আগেই বুঝে গিয়েছিল রায়ান কোনো মানুষ নয়, তাই সে আজ ভয় পায়নি। শুধু তাই না, তার নিজের মনে কেমন একটা বিশ্বাস আছে রায়ান তার কোনো ক্ষতি করবে না। রায়ান কিছুক্ষণ তার দিকে অপলকে তাকিয়ে থেকে বলতে শুরু করে, কেমন আছো জানতে চাইবো না? আমি জানি তুমি কেমন আছো। আমার উপর হয়তো রাগ, হয়তো বা ঘৃণাও আছে, কিন্তু বিশ্বাস করো, তোমার বিন্দুমাত্র ক্ষতি যে করবে তার এই একই পরিণাম হবে, সে তুমি আমাকে যত ঘৃণা করো না কেন। তোমার সব প্রশ্নের উত্তর আজ দেব। উত্তর না দিয়ে আমি নিজেও শান্তি পাচ্ছি না যে। রায়ান বলে চলল, আমরা যমজ ভাই ছিলাম, আমি আর মার্ক। মার্ক ছোট থেকে বদ সঙ্গে পড়ে, অনেকবার জেলেও যেতে হয়। শেষে ড্যাডি ওকে সব সম্পত্তি থেকে ডিসঅন করেন। অনেকদিন মার্কের কোনো খোঁজ পাওয়া যায় না। আমি তখন এখানে। একদিন রাতে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। হঠাৎ করে মার্ক আসে। আমি ওকে দেখে খুশি হই, ওকে খাবার বানিয়ে দিই। হঠাৎ করে এই বৃষ্টির মধ্যে মার্ক বলে বাগানে একটা দরকারি জিনিস রয়ে গেছে, সেটা তক্ষুনি আনতে যেতে হবে বলে আমি আর মার্ক বাগানে যাই। হঠাৎ করে আমার অন্যমনস্কতার সুযোগে মার্ক আমার পিছন থেকে পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তারপর বলতে থাকে এরপর আমার পরিচয় ওর হবে, আমি নেই, কেউ জানবে না। তার সাথে আরো কয়েকবার কোপ মারে। শেষে আমি নিস্তেজ হয়ে পড়ে যাই। তখন বাগানের এক প্রান্তেই আমাকে পুঁতে দেয়। আমার নিজের ভাই এটুকু দেখে না আমি তখনও বেঁচে আছি। এরপর জঙ্গলে যায়, সেখানে নিজের রক্তমাখা পোশাক, ছুরি সব পুঁতে দিয়ে আসে, আর নিজের ডান হাতের বুড়ো আঙুল নিজেই কেটে ফেলে, যাতে করে সই না মিললেও কেউ সন্দেহ না করে। এরবার বাকিটা তো জানো, কেউ জানে না রায়ান আর নেই, সবাই মার্কেই আমি ভাবতে থাকি। বিশ্বাস করো,
যে অত্যাচার করত, যে আমার লিজার মৃত্যুর কারণ, সে আমি না, সে মার্ক। লিসা বুঝতে পেরেছিল, তাই নিজের উপর ঘেন্না নিজেকে শেষ করে দেয়, মার্কের মুখোশ খোলার চেষ্টা না করে। আর আমি অপেক্ষা করতে থাকি কবে আমার লিজা আবার ফিরবে। শেষ অব্দি লিজা ফিরে, কিন্তু তার ক্ষতি কেউ করতে চায়, তাই আমি নিজেকে সামলাতে পারিনি। এই অবধি বলে রায়ান থামে এবং অবাক হয় একজোড়া নরম হাত তাকে বাহুবন্ধনে বেঁধে ফেলেছে দেখে। লিসা ওরফে ঝিমলি তখন অঝোর ধারায় কেঁদে চলেছে। অন্য কেউ না জানুক, সে জানে রায়ানের লিসা সে ছাড়া অন্য কেউ নয়। আজ 8 বছর হল ঝিমলি তার বাবার ব্যবসায় যোগ দিয়েছে কলেজ পাশ করেই। আর এই 8 বছরে সে প্রথম কাজ করেছে অর্কদের বাগান বাড়িটা কিনে নেওয়ার। লেপচুঙে চা বাগানের শ্রমিকদের জন্য একটা ছোট হসপিটাল এবং ওখানকার বাচ্চাদের জন্য স্কুল তৈরি করেছে ঝিমলি, রায়ানের দেখা স্বপ্নের মতো। আজও প্রতি শুক্রবার সে ছুটে আসে এখানে রায়ানের জন্য, যদিও সবাই জানে স্কুল আর হসপিটালের দেখাশোনার জন্য, কিন্তু আসল সত্যিটা শুধু ঝিমলি জানে। আজও প্রতিবার এখানে এলে রায়ান আসে, যদিও মুখে বলে বিয়ে করে নিতে, নিজের জীবনে এগিয়ে যেতে, তবুও কোনোবার কোনো কারণে কোনো সপ্তাহে না যেতে পারলে পরের সপ্তাহে গেলে ঝিমলির জন্য একজোড়া অভিমানী গভীর কালো চোখ অপেক্ষা করে। তখন অনেক কষ্টে সাহেবের মান ভাঞ্জন করতে হয়, অনেক কষ্টে মান ভাঙে। কাজেই ওই বিয়ে করে নিতে বলার কথা যে কথার কথা, সে ঝিমলি ঢের জানে। এই অবধি লিখে লেখা শেষ করে উঠে দাঁড়ালেন অদ্বিতীয়া ওরফে ঝিমলি। ওনার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে, আর দেরি হলেই একজনের রাগ ভাঙাতে হবে ভেবে মুচকি হেসে তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে গেলেন। তিনি যে তার রায়ানের ছায়া, তার বাগদত্তা, তার জন্মজন্মের সঙ্গী। আমাদের চোখের সামনে এরকম অনেক গল্প থাকে, যারা অসাধারণ হয় নিজের মতো করে। কিছু কিছু ভালোবাসা এরকম হয় যা এক জন্মে শেষ হয় না। আশা করি রায়ান আবার সশরীরে তার ঝিমলির কাছে ফিরে আসুক, অন্য নামে, কিন্তু ফিরুক আবার। তারা এক হোক, এই আশা রাখি ঈশ্বরের কাছে। সমাপ্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন কার ছায়া। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের নিবেদন। শীঘ্রই আমরা ফিরব একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পের সূত্রধর এবং গল্প পাঠে ছিলেন অভিষেক। এছাড়া বিভিন্ন চরিত্রে ছিলেন অভিক, পিয়ালি, দিব্যেন্দু, অভিষেক এবং শতরূপা। প্রচ্ছদ অলঙ্করণে অভিষেক, আবহে অভিষেক, সহায়তায় শতরূপা, শব্দগ্রহণ এবং নির্দেশনায় অভিষেক, সমগ্র পরিচালনায় মা প্রোডাকশন। আমাদের গল্পগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।